মায়রা ইরফানের দিকে তাকালো না, হাঁটতে লাগলো। ইরফান মায়রার পিছু পিছু হাঁটে। ইরফানের ভার্সিটি থেকে 10 মিনিট হাঁটলেই মায়রাদের কলেজ। মায়রা কলেজের গেটের ভেতরে ঢুকলে ইরফান সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মায়রা দ্রুত পা চালায়। এখনো একটু সময় আছে, ফার্স্ট ক্লাস হয়তো এখনো শুরু হয়নি। তাড়াহুড়োয় যেতে গিয়ে মায়রা কারোর সাথে ধাক্কা খেয়ে 2 পা পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো তার এক ম্যাডাম। জিহবায় কামড় দিয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি ম্যাম। মায়রাদের বায়োলজি ক্লাস নেয় এই ম্যাম, অন্তরা তার নাম। এখন তো এই ম্যামের ক্লাস, কোথায় যায় তাহলে? মায়রা গলা ঝেড়ে জিজ্ঞাসা করে, ম্যাম, আপনার কিছু কি লাগবে? মায়েরা অন্তরার মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। এই ম্যামকে খুব বেশি বয়স লাগে না, ভালোই ইয়াং লাগে। অন্তরার চোখে মুখে কিছুটা বিরক্তি। দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলে, না, ক্লাসে যাও। মায়েরা মাথা নেড়ে কলেজের মাঠ পেরিয়ে ক্লাসরুমের দিকে চলে যায়। অন্তরার বাবা গ্রাম থেকে এসেছে, এর জন্যই মূলত মেয়েটা তার বাবাকে বাসার চাবি দিতে বেরিয়ে যাচ্ছে। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে ব্যাগ থেকে চাবিটা বের করে। এরপর সামনে তাকিয়ে কলেজ গেটের বাইরে 1 পা রাখতে গিয়েও তার পা থেমে যায়। বিস্ময়কর দৃষ্টিতে তাকায় গেটের ডান পাশে দাঁড়ানো ইরফানের দিকে। ইরফান মাথা নিচু করে ফোনে কারোর সাথে কথা বলায় ব্যস্ত। অন্তরা গেটের হাতল শক্ত করে ডান হাতে চেপে ধরে। চোখ জোড়া পানিতে টইটম্বুর। বিড়বিড় করে, ইরফান। অন্তরা নিজেকে সামলে নিল। ব্যাগ থেকে একটা মাস্ক বের করে দ্রুত পরে নেয়। এরপর গেটের বাইরে পা রাখে। গেটের বাম পাশে গিয়ে দাঁড়ায় অন্তরা। ইরফান এখনো মাথা নিচু করে কারোর সাথে কথা বলছে, বাঁ হাতে প্যান্টের পকেটে রেখেছে। অন্তরা কতক্ষণ যে তাকিয়ে রইল ইরফানের দিকে। ইরফান কথা বলতে বলতে একবার কলেজের গেটের ভেতরে তাকায়। মায়রাকে হেঁটে যেতে দেখলো, চোখ সরালো না। মায়রার দিকে চেয়েই ফোনে কথা বলতে লাগলো। মায়রা ক্লাসরুমের ভেতরে চলে গেলে ইরফান সামনে এগোয়। অন্তরা নিশ্চুপ চোখে ইরফানের পানে চেয়ে রইল। ইরফান তাকে পাশ করে সামনের দিকে এগিয়ে যায়। অন্তরা তাকিয়েই রইল। ইরফানকে যতক্ষণ দেখা যায় দেখল মেয়েটা। চোখ জোড়া আবারও ঝাপসা হলো। ইরফান আশেপাশে একবারের জন্যেও তাকায়নি। এটা দেখেই অন্তরা ঝাপসা চোখেই একটু হাসলো, বিড়বিড় করলো, একটু বদলাওনি তাই না ইরফান? ভাবনার মাঝেই অন্তরার ফোনে কল আসে। মেয়েটা কয়েক পলক ঝাপটায়। এরপর দ্রুত ব্যাগ থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে তার বাবা জানায় তিনি অন্তরার বাসার সামনে দাঁড়িয়ে আছে। অন্তরা হতাশার নিঃশ্বাস ফেলল। এখন সে কিভাবে যাবে? তার তো ক্লাস আছে। বাবাকে একটু অপেক্ষা করতে বলে কলটা কেটে দেয়। এরপর তার ছোট বোন নুসরাতের কাছে কল করলে কলটা রিসিভ হয় সাথে সাথে। নুসরাত জানায় তার ক্লাস ক্যান্সেল হয়ে গিয়েছে। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নুসরাতকে তার কলেজের সামনে আসতে বললে সে বলে, অন্তরা যেন কষ্ট করে দিয়ে আসে, সে গুরুত্বপূর্ণ কাজে আটকে গিয়েছে। অন্তরা উপায় না পেয়ে নুসরাতের ভার্সিটির দিকে এগিয়ে যায়। হঠাৎ মাথায় আসলো, ইরফান এখানে কেন এসেছিল? কথাটা ভাবতেই একটু অদ্ভুত লাগলো। আবার ভাবলো, কাজ থাকতেই পারে। সে তো আর জানে না কত বছর হয়ে গেল যোগাযোগ নেই। নিজেকে সামলে নিয়ে দ্রুত পা চালায় অন্তরা। ফারহা ক্লাস শেষে দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। সামনে শুদ্ধকে দেখে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ে। পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ ফারহার সামনে দাঁড়িয়ে যায়। ফারহা আবারও শুদ্ধের পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আবারও একই কাজ করে। ফারহা রেগে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ মৃদু হেসে বলে, ক্লাস করে যাবে, এসো। ফারহা শক্ত গলায় বলে, আমি তোমার ক্লাস করব না, সরে দাঁড়াও। শুদ্ধ ফারহার দিকে একটু এগিয়ে এসে বলে, আমার তোমাকে মারাত্মক জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ফারহা পাখি। কেনাই? ফারহা থতমত খেয়ে তাকায় শুদ্ধের দিকে। বিরক্ত হয়ে বলে, তুমি সরে দাঁড়াও তো, মায়েরা এসেছে, ওকে আমাদের ভার্সিটি ঘুরিয়ে দেখাবো। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ফারহা,
তুমি তো আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো না। তুমি জানো, সামিয়া মেয়েটা ভীষণ ভালো, ওর ব্যবহার এত অমায়িক। ফারহা অবাক হয়ে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ মোটেও মজা করছে না। শুদ্ধ আবারও মৃদু হেসে বলে, সামিয়ার মতো মেয়েকে যে কেউই পছন্দ করবে, কিন্তু ফারহা মৃদু হেসে বলে, বুঝেছি শুদ্ধ ভাইয়া, তোমার জন্য শুভ কামনা। তোমার হবু বউ এত ভালো মানুষ, তোমাকে আর দুঃখ ছুঁতেও পারবে না। ফারহার মুখে ভাইয়া ডাকটা শুনে শুদ্ধ বিরক্ত হলো। ফারহার হাতটা টেনে বলে, ফারহা, আমি যা বলি সব সময় তার উল্টোটাই তোমাকে বুঝতে হয়। কথাটা বলে আশেপাশে তাকিয়ে ফারহার হাতটা ছেড়ে দিল। ফারহার চোখে পানিতে টইটম্বুর, মাথা নিচু তার। শুদ্ধ কিছু বলার আগেই ফারহা মাথা নিচু করেই নীরবে ক্লাসরুমে গেল। শুদ্ধ একটু হাসল, অতঃপর সেও ক্লাসরুমে প্রবেশ করে। ফারহা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। শুদ্ধ ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে ফারহার দিকে তাকায়। মেয়েটা একবারও মাথা তুলে তাকায়নি। শুদ্ধ কথা বলতে বলতেই ফারহার পাশে এসে দাঁড়ায়। ফারহার খাতায় নজর করলে দেখল ফারহা পুরো খাতায় লিখে ভরে ফেলেছে, শুদ্ধ ভাই, তুমি আমার। শুদ্ধ এটা দেখে না হেসে পারল না, তবে শব্দ করে হাসল না। শব্দহীন হেসে সামনে চলে যায়। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বেরোলো শুদ্ধকে আবারও তার সামনে দাঁড়াতে দেখে মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলে, আমার রুমে এসো। ফারহা মাথা নিচু করে বলে, মায়েরা ওয়েট করছে আমার জন্য। শুদ্ধ ফারহার পেছনে দাঁড়িয়ে বলে, ইরফান গিয়েছিল মায়েরার কাছে। তুমি এইসব চিন্তা ঝেড়ে আমার রুমে এসো, সামিয়াকে একবার ডাকলেই ও চলে আসে। ফারহা পিছু ফিরে তাকায় শুদ্ধের দিকে, চোখ জোড়ায় পানি চিকচিক করছে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, বেশি ভালোবাসা রাখার পাত্র অর্ডার করতে হবে মনে হচ্ছে, আমি তো রাখার জায়গা পাচ্ছি না। ফারহা এবারেও কিছুই বলল না, মাথা নিচু করে নিল। শুদ্ধ হেসে বলে, তুমি জানো তো আমি কেমন, তবুও এই মিথ্যা কথাগুলো শুনে কান্না কেন করো? ফারহা হঠাৎই শব্দ করে হেসে ফেলে, নিজেকে সামলে বলে, দেখবে? শুদ্ধ ভুরু কুঁচকে বলে, কি? ফারহা আশেপাশে খেয়াল করলে দেখল শাহেদ হেঁটে এইদিকেই আসছে। ফারহা শুদ্ধের সামনে থেকে সরে গিয়ে হাতটা উঁচিয়ে ডেকে বলে, এই শাহেদ, তোকে তো মারাত্মক হ্যান্ডসাম লাগছে রে। ফারহার ডাকে শাহেদ ফোন থেকে চোখ তুলে তাকায়, ভুরু কুঁচকে এগিয়ে এসে বলে, তোরে কোন ভূতে ধরছে? ফারহা হেসে বলে, তুই আসলেই সুন্দর, এটা অস্বীকার করবি? আমার যদি তোর মতো একটা জামাই হতো, হাউ সুন্দর হতো বল। শাহেদ বিরক্তির চোখে চেয়ে আছে ফারহার দিকে। সে সুন্দর, মেয়েরা এক দেখায় পছন্দ করবে, এটা অস্বীকার করার মতো নয়। কিন্তু এই সেমরি তারে এইসব গান শোনায় কেন? পেছন থেকে শুদ্ধ রেগে বলে, তুমি এই ভার্সিটির সবচেয়ে বিশ্রী ছেলে, রাইট? শাহেদ ফারহার থেকে একটু পেছনে শুদ্ধকে দেখে থতমত খেয়ে একটা ছালাম দেয়। শাহেদ ঢোক গিলে বলে, স্যার, আসছি। কথাটা বলেই যেন সে পালালো। কি জ্বালা, ফ্রেন্ডের ফিয়ন্সে স্যার হলে বহুত প্যারা। শুদ্ধ পেছন থেকে দাঁতে দাঁত চেপে বলে, তোমার ওর মতো জামাই চাই ফারহা পাখি? ফারহা হাসলো, শুদ্ধকে উত্তর না দিয়েই হুট করেই দৌড় দিল, সিঁড়ি বেয়ে নামতে লাগলো। একবার পিছু ফিরে বলে, মানুষ কারণ ছাড়াই রেগে যায়, কি একটা অবস্থা। শুদ্ধ গম্ভীর চোখে ফারহার দিকে চেয়ে দেখলো, কি সুন্দর ফুরফুরে মেজাজ গরম করে দিয়ে চলে গেল তার না হওয়া বউটা। অন্তরা ভার্সিটির প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে, বারবার নুসরাতকে কল করছে, তার কোনো খবরই নেই। মেজাজ খারাপ হচ্ছে, এই মেয়ে কোথায়? তাকে আসতে বলে এখন উধাও হয়ে গিয়েছে। একের পর এক কল করতে থাকে নুসরাতকে, তার ক্লাস টাইম চলে যাচ্ছে। হঠাৎই কিছুটা দূরে ইরফানকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান এখানে কেন? মুখের মাস্ক তো ফেলে দিয়েছে। কি করবে ভেবে না পেয়ে দ্রুত উল্টো ঘুরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই শুদ্ধের গলা পায়, তুই অন্তরা না? অন্তরার পা থেমে যায় কিছু সময়ের জন্য, কিন্তু একেবারে থেমে যায় না,
আবারও দ্রুত পা চালায়। শুদ্ধ ভুরু কুঁচকে অন্তরার পেছনে পেছনে আসতে আসতে বলে, এই অন্তরা। বলতে বলতেই অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরা শুদ্ধকে দেখে দাঁড়িয়ে পড়ে। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, পালাচ্ছিস কেন? অন্তরা শুদ্ধের দিকে চেয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, একটা কফি শপে বসে কথা বলবো পরে, এখন যাই, দেখিস সর। শুদ্ধ ভুরু কুঁচকে অন্তরাকে আটকে বলে, আরে কি পালাই পালাই করছিস? অনেকদিন পর দেখা হলো, কিন্তু তুই এখানে কেন? অন্তরা অশান্ত কণ্ঠে বলে, কাজ ছিল, যেতে দে। ইরফান এখানে কেন? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় অন্তরার দিকে। ইরফানকে দেখে পালাচ্ছিস? এবার বুঝলো কাহিনী। হেসে বলে, এই ভার্সিটির টিচার মোরা, কিন্তু তুই ইরফানকে দেখে পালাচ্ছিস কেন? তোদের ব্যাপার স্যাপার বুঝি না বাপ। কথাটা বলে সামনে তাকিয়ে ইরফানকে খুঁজলো, না পেয়ে হতাশ হলো। অফিস রুমে চলে গিয়েছে হয়তো, কিন্তু তাতে কি? ইরফানকে ডাকতে তো আর ইরফানকে লাগছে না, সাথে তার মুখ আছেই তো। অতঃপর মিটিমিটি হেসে হাত উঠিয়ে ডাকে, এই ইরফান শোন, দেখ, অন্তরা মামনি পা রেখেছে আমাদের ভার্সিটিতে। অন্তরার চোখ বড় বড় করে তাকায়। দ্রুত শুদ্ধকে পাশ কাটিয়ে শুদ্ধর পেছনে লুকিয়ে শুদ্ধের পিঠের শার্ট খামছে, রেগে বলে, থাপ্পড় খাবি, ওকে ডাকিস না। শুদ্ধ স্যাত করে উঠল, এই সর সর, আমারে ধরিস না। করেছেটা কি? আয় হায়, তার না হওয়া বউ এমনিতেই শুধু কাঁদে, তাকে এক মেয়ে ধরে এইভাবে টানছে, তাহলে তো হয়েই গেল। সাজিদ আর নুসরাত এই দিকেই আসছিল। নুসরাত কান্নার ভান করে বলছিল, মায়রার ভাইয়ের নামে আমি বদনাম করে ফেলেছি, এখন ইরফান স্যার আমাকে কি করবে দোস্ত? সাজিদ বিরক্ত হয়ে বলে, মাইয়া মানুষের ঢং দেখলে গা পিত্তি জ্বইলা যায়। মাইয়ারা সব একেবারে। সাজিদের কথাটা শুদ্ধের কানে যায়। আশেপাশে চোখ বুলিয়ে বলে, আরে আমার যমজ ভাইরে পাইছি, মনের কথা বলে দিল, আয় ভাইকে বুকে আয়। শুদ্ধর কথা শুনে সাজিদ আর নুসরাত দুজনেই তাকায়। শুদ্ধ সাজিদকে দেখে থতমত খেয়ে তাকায়। ভার্সিটির স্টুডেন্টদের কাছে সে মোটেও এতটাও ফ্রি না। সাজিদ নুসরাত দুজনেই একটু অদ্ভুতভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফোঁস করেই শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করলো। সাজিদ নুসরাত এগিয়ে এসে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ মুখায়ব স্বাভাবিক করে খুব ভদ্রভাবেই সালামের উত্তর দিল। পেছন থেকে ফারহা এগিয়ে এসে শুদ্ধর পেছনে অন্তরাকে দেখে অবাক হয়, তবে এত না ভেবে মৃদু হেসে বলে, আপু কেমন আছো? অন্তরা শুদ্ধের আড়ালে দাঁড়িয়েছিল। শুদ্ধর শার্ট থেকে হাতটা অনেক আগেই সরিয়ে নিয়েছে। এই বেয়াদব, যা এমনি এমনি কাহিনী করবে? ফারহার ডাকে অন্তরা পাশ ফিরে বলে, এই তো ভালো, তুমি কেমন আছো? শুদ্ধ উল্টো ঘুরে চোখ ছোট ছোট করে একবার অন্তরার দিকে তাকায়, আরেকবার ফারহার দিকে তাকায়। সাজিদ আর নুসরাত যেতে গিয়েও থেমে যায় অন্তরার গলা পেয়ে। তারা অন্তরাকেই খুঁজছিল। ফারহার পাশে এসে দাঁড়ায় দুজনেই। শুদ্ধ চিন্তিত কণ্ঠে অন্তরা আর ফারহার উদ্দেশ্যে বলে, তোরা একে অপরকে কিভাবে চিনিস? অন্তরা উত্তর দেয়, নুসরাত আমার ছোট বোন, আর নুসরাতের সব ফ্রেন্ড আমার ছোট ভাই বোন। কথাটা বলে শুদ্ধর আড়াল থেকে দেখার চেষ্টা করলো ইরফান আছে কিনা। শুদ্ধ বুঝলো এদের সম্পর্ক। অন্তরাকে উকি মারতে দেখে হেসে বলে, আরে ইরফান নাই, তখন এমনিই বললাম। আমার কথা বিলিভ করিস দেখে ভালো লাগলো। আজকাল সবাই ভিলেন হয়ে যাচ্ছে, মনে হয় আমার একটা সঙ্গী পেলাম। ফারহা প্রশ্নোত্তক চোখে তাকায় শুদ্ধের দিকে। অন্তরার সাথে শুদ্ধের কি কানেকশন? কথা শুনে তো মনে হচ্ছে তারা অনেক পরিচিত। অন্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে মেজাজ দেখিয়ে বলে, কুকুরের লেজ আসলেই সোজা হয় না, সেটা তোকে দেখেই উপলব্ধি করলাম। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। তার স্টুডেন্টদের সামনে তার ইজ্জত খেয়ে দিবে নাকি? অন্তরার দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলে, অন্তরা চল যাই। অন্তরা ভুরু কুঁচকে বলে, কোথায়? তোর চোখের ছানি কাটাতে আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? আমার মায়ের চোখে ছানি পড়েছে, টাকা নিয়ে চিন্তা করিস না,
আমি সব খরচ দিব। আয় আয়, লেট করিস না। অন্তরা বিরক্ত হয়ে বলে, আমার চোখে ছানি পড়েনি, তুই যা তো। শুদ্ধ হাত ঝাড়া দিয়ে বলে, আরে পাগলেরা শিকার করতে পছন্দ করে না, তারা পাগল। তুই আয়। জলজ্যান্ত কিউট একটা ছেলেকে তুই কুকুর দেখছিস? না, মারাত্মক অধঃপতন হয়েছে তোর চোখের। আমি সহ্য করতে পারছি না। আয় মা। শুদ্ধর কথা শুনে নুসরাত, ফারহা আর সাজিদ শব্দ করে হেসে ফেলল। অন্তরা কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ পাত্তা দিল না। মিটমিটিয়ে হাসছে সে। ফারহার দিকে তাকিয়ে অন্তরাকে দেখিয়ে বলে, ফারহা, এটা তোমার 2 নাম্বার শাশুড়ি। ফারহা কৌতূহলী চোখে অন্তরার দিকে তাকায়। অন্তরা ভুরু কুঁচকে শুদ্ধের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ফারহা তোর কে হয়? শুদ্ধ ফারহার দিকে তাকিয়ে হেসে বলে, আমার বাড়ির কাজের লোক। সুন্দর না? ফারহা রেগে তাকায় শুদ্ধের দিকে। অন্তরা বিরক্ত হলো। একে কোন দুঃখে জিজ্ঞাসা করলো। নুসরাত আর সাজিদ একটু অবাক হয়। শুদ্ধকে এই রূপে কখনো দেখা হয়নি। দুজনেই ফারহার মুখের দিকে তাকায়। সাজিদ মনে মনে হাসছে ফারহার অবস্থা দেখে। নুসরাত মিটমিটিয়ে হেসে ফারহার কানের কাছে গিয়ে বলে, শুদ্ধ ছাড়ের রুচি তো সেই লেভেলের, ভার্সিটির মেয়েকে কাজের মেয়ে হিসেবে রেখেছে। ফারহা রেগে তাকায় নুসরাতের দিকে। নুসরাত মেকি হেসে অন্তরার পাশে এসে দাঁড়িয়ে বলে, আপু, চাবি দাও। অন্তরা নুসরাতের কানটা টেনে ধরে। রেগে বলে, কতগুলো কল করেছি দেখ তো। নুসরাত অসহায় চোখে তাকায়। শুদ্ধের দিকে তাকালে দেখলো ভুরু কুচকে চেয়ে আছে তাদের 2 বোনের দিকে। নুসরাত ইনোসেন্ট মুখ করে বলে, ফোন সাইলেন্ট ছিল, কান ছাড়ো আপু। অন্তরা নুসরাতের কান ছেড়ে নুসরাতের হাতে ঘরের চাবি দিয়ে বলে, বাবা ওয়েট করছে, দ্রুত বাড়িতে যা। সাজিদের দিকে তাকিয়ে বলে, সাজিদ, ওকে একটু নামিয়ে দিয়ে আয় তো ভাই, আমার টাইম নেই। সাজিদ মাথা নেড়ে বলে, যাচ্ছি আপু। এরপর অন্তরা ফারহার দিকে তাকিয়ে বলে, একদিন আমাদের বাড়িতে আসবি, এখন আমি যাচ্ছি, টাইম নেই। ফারহা অন্তরার হাত ধরে শুদ্ধকে দেখিয়ে বলে, আপু, উনি তোমার কে হয়? অন্তরা শুদ্ধের দিকে তাকিয়ে হেসে বলে, আরে ও আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড, কিন্তু এই বাদরটা তোর কে হয়? ফারহা অন্তরার মুখে বাদর শুনে একটু হাসলো। সাজিদ আর অন্তরা শুদ্ধের দিকে তাকালো। কথার ধরনেই বুঝেছি অন্তরা শুদ্ধর বন্ধু। শুদ্ধ খুবই বিব্রত বোধ করলো। মহিলা স্টুডেন্টদের সামনে তার ইজ্জত খেয়ে দিচ্ছে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে অন্তরার উদ্দেশ্যে বলে, ফারহা ফাইজের বোন, গর্ধব। অন্তরা শুদ্ধের কথা শুনে অবাক হয়ে তাকায় ফারহার দিকে। মাথায় হাত দিয়ে বলে, ফারহাকে তো সেই কবে থেকে চিনি। তুই ফাইজের বোন, আমাকে বলবি না? ফারহা অবাক চোখে তাকালো। তার ভাইয়ের ফ্রেন্ড অন্তরা আপু? শুদ্ধ একটু আড়ালে গিয়ে ইরফানকে কল করে বাইরে আসতে বলে দ্রুত। অন্তরা নুসরাত আর সাজিদকে পাঠিয়ে ফারহার থেকে বিদায় নিয়ে দ্রুত ভার্সিটি থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। শুদ্ধ পেছন থেকে বলে, অন্তরা দাঁড়া, ইরফান আসছে। অন্তরা দাঁড়ালো না, পায়ের গতি আরো বাড়ালো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ইরফান, মন খারাপ করবে রে, দেখা করে যা। অন্তরা বিড়বিড় করলো, করুক, তাতে আমার কি। ফারহা একবার শুদ্ধকে দেখলো, আরেকবার অন্তরাকে দেখলো। কিছুক্ষণের মাঝে ইরফান এসে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ হতাশ হয়ে বলে, চলে গেল তো, লেট করে ফেলেছিস। ইরফান ভুরু কুঁচকে বলে, কে? শুদ্ধ চরম মন খারাপের ভান করে বলল, তোর জান প্রাণ অন্তরা। ইরফান বিরক্তির চোখে তাকালো শুদ্ধের দিকে। এরপর দ্রুত চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে গম্ভীর গলায় বলে, হোয়ার? কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে শুদ্ধের দিকে তাকিয়ে রেগে বলে, থাপ্পড় খাবি। ফান করার একটা লিমিট রাখতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, দেখতে না পেয়ে কষ্ট হচ্ছে বুঝি? আফসোস হচ্ছে? অন্তরা কিছু অন্তরা কিন্তু বিয়ে করেনি এখনো। আফসোস করিস না। ইরফান বিরক্ত হলো, তবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজলো বোধহয় অন্তরাকে। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে আবারও মিটিমিটি হেসে বলে, আহারে ভালোবাসা, মায়রাটার যে কি হবে। দেখি, মায়রার জন্য ছেলে খুঁজতে হবে। এরপর চুলের ভাঁজে হাত চালিয়ে হাসতে হাসতে বলে,
তুই কি ছেলে পছন্দ করে দিবি? দিতেই পারিস, হাজার হোক, তোর নাম ধাম বউ। ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আর একটা ফালতু কথা উচ্চারণ করলে থাপ্পড় খাবি বেয়াদব। তীব্র বিরক্তিতে শুদ্ধকে ছেড়ে উল্টো ঘুরে অফিস রুমের দিকে গটগট পায়ে চলে যায়। ফারহা অবাক হয়ে তাকিয়ে আছে, সব তার মাথার উপর দিয়ে গেল। অন্তরাপু ইরফান ভাইয়ের সাথে কথা বলল না, আবার শুদ্ধর কথাগুলো কেমন যেন ঠেকলো। যদিও শুদ্ধ মজা করে, তবু ফারহার কেমন যেন লাগলো। সবচেয়ে বড় কথা, অন্তরা আপু বিয়ে করেনি এখনো, বয়স তার 26+। এটা নিয়ে নুসরাত মাঝে মাঝেই বলে। অন্তরা আপুর বাবার সাথে এইটা নিয়ে মাঝে মাঝেই ঝামেলা লেগে থাকে। তবে কি ইরফান ভাই কারণ? শুদ্ধর দিকে তাকিয়ে দেখলো শুদ্ধ হাসছে। ফারহাদ চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে, অন্তরা আপু আর ইরফান ভাইয়ের মাঝে কি কিছু ছিল শুদ্ধ ভাই? শুদ্ধ ফারহার দিকে তাকিয়ে ফারহার কৌতূহলী মুখ দেখে আবারও হেসে ফেলে। অতঃপর হেয়ালি করে বলে, মারাত্মক কিছু ছিল ফারহা, সেসব বলে শেষ করা যাবে না। ফারহা অদ্ভুতভাবে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধর হেয়ালিপনায় বিরক্ত হলো। এই লোক জীবনেও সিরিয়াস হয় না। অন্তরা আপু এখনো বিয়ে করেনি, এটা নিয়ে আঙ্কেলের সাথে অনেক ঝামেলা হয়। ইরফান ভাই কি এর কারণ? শুদ্ধ ভুরু কুঁচকে তাকালো ফারাহার দিকে, অতঃপর বলে, অন্তরার সাথে তোমার কবে থেকে পরিচয়? নুসরাতের সাথে কলেজে পরিচয় হয়েছিল, তখন থেকেই অন্তরা আপুকে চিনি। আবু খুবই ভালো মনের মানুষ। শুদ্ধ মৃদু হাসলো, অতঃপর টপিকটা এড়িয়ে বলে, তোমার আর ক্লাস আছে? ফারহা ভুরু কুঁচকে বলে, ক্লাস আছে। তুমি টপিক চেঞ্জ করছো কেন? বলো। অন্তরা আপু ইরফান ভাইকে ভালোবাসে, তাই না? শুদ্ধ মৃদু হেসে বলে, হুম। এরপর হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, আমার ক্লাস আছে, তুমি ক্লাসে যাও। কথাটা বলে এগিয়ে যেতে নিলে ফারহা দ্রুত শুদ্ধের সামনে দাঁড়িয়ে বলে, অর্ধেক বলে যাচ্ছ কেন? ইরফান ভাইও কি অন্তরা আপুকে ভালোবাসে? শুদ্ধ হেসে বলে, মারাত্মক। ফারহা মাথা ঘোরে। শুদ্ধ কি বলছে কিছুই বুঝছে না। অবাক হয়ে বলে, তাহলে তারা আলাদা কেন? আর মায়রার কি হবে? শুদ্ধ হেসে বলে, তুমি আর আমি মিলে মায়রার জন্য পাত্র খুঁজব। যাবে না আমার সাথে? ফারহার সব গোলমেলে লাগে। বিস্ময় কণ্ঠে বলে, আসলেই ইরফান ভাই আর অন্তরা আপু একে অপরকে ভালোবাসে? শুদ্ধ ফারহার পাশ কাটিয়ে যেতে যেতে বলে, বাসে বাসে, আমিও তো ভালোবাসি অন্তরাকে, বাট ধরনটা জাস্ট ডিফারেন্ট। কথাটা বলে শুদ্ধ পিছিয়ে এসে ফারহার সামনে দাঁড়ায়। সিরিয়াস কণ্ঠ, তবে মুখে হাসি নিয়ে বলে, তোমার কোশ্চেন অনেক ফানি ছিল ফারহা। ইরফান কাউকে ভালোবাসার মতো মানুষই নয়, বুঝলে? আমার অন্তরার জন্য ভীষণ আফসোস হয়। ও বেচারি একা পাথরকে ভালোবেসে নিজের লাইফটাকে নষ্ট করেছে। একটু থেমে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। এরপর ফারাহার দিকে তাকিয়ে ভীষণ সিরিয়াস হয়ে বলে, তুমি জানো ফারাহা, মায়রা ইরফানকে মাঝে মাঝে হার্টলেস বলে। আমিও হেসে উড়িয়ে দেই, বাট আমার নিজেরই ওকে হার্টলেস লাগে। মায়রার প্রতি ওর যে পসেসিভনেস দেখেছি, ফার্স্ট ফার্স্ট এটাতে ভীষণ অবাক হয়েছিলাম, বাট এখনও ও মায়রা রিলেটেড 90% কাজগুলোতে একদমই নির্লিপ্ত থাকে, যেন মায়রা ওর কেউ না। একটু থেমে হতাশ কণ্ঠে বলে, একেবারে মাঝে মাঝে তো ইচ্ছে করে ওর হাতটা খুলে আমার হাত থেকে একটু ভালোবাসা ওকে ধার দেই। ফারহা শুদ্ধর কথা মন দিয়ে শুনল, তবে লাস্ট কথাটাই হেসে ফেলল। শুদ্ধ ফারহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমি কিন্তু আমার ফারহা পাখিকে মারাত্মক ভালোবাসি। ফারহা শুদ্ধের থেকে চোখটা সরিয়ে মাথা নিচু করে নেয়। শুদ্ধ আর কিছুই বলল না, ক্লাসের দিকে যেতে যেতে বলে, ক্লাস শেষে ওয়েট করবে। ফারহা তাকিয়ে রইল শুদ্ধর পানে, ঠোঁটের কোণে হাসি। মায়েরা কলেজ শেষে গেটের সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে অনেক ভিড়। মেয়েটার চোখে মুখে ক্লান্তি, সাথে বিরক্তি। এক কোণায় দাঁড়িয়ে আছে, ভিড় কমলে রাস্তায় নামবে বলে। হঠাৎই কারোর ধাক্কা খেয়ে মায়েরা ভিড়ের মাঝে উপুড় হয়ে পড়ে যায়।
ডান হাতের কবজিতে বেকায়দায় লেগেছে। কয়েকজন মেয়ে মায়রাকে ধরে ধরে দাঁড় করালো। মায়রা ঠিক করে দাঁড়াতেই পারছে না, মনে হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে। অন্তরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল, এদিকটায় ভিড় দেখে এগিয়ে আসে। মায়রাকে চোখ মুখ কুঁচকে কোনো রকমে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। কলেজে এর আগে মেয়েটা তার সাথে ধাক্কা খেয়েছিল, বোরখা হেজাবে মাটি লেগে আছে, ঠিক করে দাঁড়াতেও পারছে না মেয়েটা। অন্তরার খারাপ লাগলো, এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে এখানে? কয়েকজন মেয়ে অন্তরাকে বলে, মায়রা পড়ে গিয়েছে। অন্তরা মায়রার মাথায় হাত দিয়ে বলে, বেশি ব্যথা পেয়েছে নাকি? মায়রা অন্তরার দিকে চোখ তুলে তাকায়, চোখের কোণে পানি, ব্যথায় চোখের কোণে পানি জমেছে। অন্তরা বুঝলো মেয়েটা ভালোই ব্যথা পেয়েছে। অতঃপর বলে, তোমার বাসা কোথায়? মায়রা মিনমিন করে তার বাসার ঠিকানা বলে। অন্তরা আশেপাশে তাকিয়ে বলল, তোমার বাড়ির কেউ নিতে আসে নাকি তুমি একাই যাও? মায়রা এবারেও ছোট করে উত্তর করলো, নিতে আসে, কিন্তু আজ এখনো আসেনি। অন্তরা কি করবে বুঝলো না, এভাবে মেয়েটাকে রেখে যেতে মন সায় দিচ্ছে না। যে বাড়ির ঠিকানা বলল সেটা তো মোটামুটি অনেক দূর, তার বাড়ির কাছেই। তাদের কলেজে আরো দুটো মেয়েকে সহ সে নিজেই মায়রাকে ধরে ধরে গাড়িতে বসায়। মায়রা অবাক হয় অন্তরার ব্যবহারে। অপরিচিত এক মেয়েকে এইভাবে কোনো স্টুডেন্টকে কোনো ম্যাডাম হেল্প করে। মায়রার দৃষ্টিতে অন্তরা মৃদু হেসে বলে, আপাতত আমার বাড়িতে গিয়ে রেস্ট নিও। আমার বাড়ি এখান থেকে খুব একটা দূরে নয়, ওখানে গিয়ে তোমার বাড়ির কাউকে ফোন করলে তোমাকে নিয়ে যাবে, তারা হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। মায়েরা ভীষণ অবাক হয়। অন্তরা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মায়েরা মেয়েটাকে অন্তরা চিনে নিয়েছে। কিছু স্টুডেন্টকে ক্লাস নোটিস করে যেমন অন্তরা মায়রাকে সেভাবেই নোটিস করেছে। দুটো কারণে অন্তরার চোখে পড়েছে মায়রাকে। একটা, এই মেয়ে প্রচুর কথা বলে, বেশ কয়েকদিনই মেয়েটা পরিচিত মুখ হয়ে গিয়েছে। প্রচুর কথা বলার জন্য মায়রাকে সবসময় প্রায় 90% পড়া ধরত অন্তরা। মজার ব্যাপার, এই মেয়ে সব উত্তর ঠিকঠাক দিয়েও দিত। অন্তরার ভালো লেগেছে মায়রা ভালো স্টুডেন্ট বলে। আরেকটি ভালো লাগার কারণ, মায়রা মেয়েটা একদম ছোট বোন নুসরাতের মতো, ভীষণ চঞ্চল। মায়রা অন্তরার কাজে সহজ হলো, বুঝলো এই ম্যাম খুব ভালো। অতঃপর বলে, ম্যাম আপনার নাম কি? অন্তরা আর চোখে মায়রার দিকে তাকিয়ে বলে, অন্তরা। পড়লে কিভাবে তুমি? মায়রা একটু ভেবে বলে, ম্যাম আমার মনে হয় আমাকে কেউ ধাক্কা দিয়েছে। অন্তরা হেসে বলে, তোমার শরীরে তো কিছুই নেই, তোমাকে ধাক্কা দিতে হবে নাকি? মায়রা বিব্রত করে। অন্তরা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করে, তোমাকে কে নিতে আসে? বাবা আসে, আজ হয়তো কাজে আটকে গিয়েছে। অন্তরা আর কিছুই বলল না। ইরফান রাত 8টায় বাড়ি ফিরেছে, কলেজ শেষ করে অফিসে গিয়েছিল। তারেক নেওয়াজ ইরফানকে দেখে এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, মায়রা কোথায়? ইরফানের পা থেমে যায়, ভুরু কুচকে তাকায় তার বাবার দিকে। তারেক নেওয়াজ দুপুরের পর ইরফানের নাম্বারে মেসেজ করে দিয়েছিল সে কাজে ব্যস্ত আছে। ইরফান যেন আজকে মায়রাকে নিয়ে আসে। ভেবেছিল ইরফান মায়রাকে ঠিক আনবে, কিন্তু সে বাড়ি ফিরে হতাশ হয়েছে। ইরফান মায়রাকে আনেনি। রাত 8টা বাজতে চলল, অথচ মায়রার কোনো খোঁজ নেই। টেনশনে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। ইরফান গম্ভীর গলায় বলে, আমাকে কেন আক্স করছো? তারেক নেওয়াজ রেগে বলে, ফোন চেক করনি নাকি জেদ করেই আনতে যাওনি? ইরফান বুঝতে পারছে না, প্রশ্নাত্মক চোখে চেয়ে বলে, ও কোথায়? তারেক নেওয়াজ রেগে বলে, ও নেই বললেও ও আমার মেয়ে। আমার মেয়ে হলে সে হিসাবেও তো তোমার একটা দায়িত্ব থাকে, সব গুলে খেয়েছো? একটু থেমে বলে, ও তো তোমার বোঝা, তাই আনতে যাওনি তাই না? ভালো করেছো, কলেজ থেকে এখনো ফেরেনি, রাত 8টা বাজে। মেয়েটা কোথায় আছে কে জানে। আমার বন্ধুর আমানতের কি হাল হলো আমার কাছে এসে। ইরফান তার বাবার দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকায়, ঢোক গিলল বেশ কয়েকবার। এরপর কোনো দিকে না তাকিয়ে সেভাবেই দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। তার পেজের নাম ডিআরএম সোহাগানি। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের সকলের মাঝে উপহার দেওয়ার জন্য।